ঝালকাঠিতে লঞ্চে আগুনে নিহত অজ্ঞাত ২৭ জনের দাফন, নিখোঁজদের সন্ধানে অপেক্ষায় স্বজনরা। অভিযান ১০-এর অগ্নিকাণ্ড রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা, সঠিক তদন্তে কারণ উদ্ঘাটনের তাগিদ। উৎসব আনন্দে বড়দিন উদযাপন, সম্প্রীতি ও সত্য সুন্দরের বার্তায় বিশ্বশান্তির প্রার্থনা। সম্পত্তি বাটোয়ারা মামলা নিষ্পত্তির অন্যতম অন্তরায় সমন জারির পদ্ধতি, SMS পাঠানোর পরামর্শ। ৫০ বছরে কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, এক ফসলি জমিতে ৩ ফসল চাষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানে সুগন্ধা পাড় ও হাসপাতালে অপেক্ষা করছেন স্বজনরা। এদিকে বরিশালে শেরেবাংলা মেডিকেলে দগ্ধদের চিকিৎসা দেওয়া শুরু করেছেন ঢাকা থেকে যাওয়া চিকিৎসকরা। এদিকে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে, আর বরগুনায় স্বজনদের কাছে ৯টি মৃতদেহ হস্তান্তর এবং নমুনা সংগ্রহ শেষে সরকারি ব্যবস্থাপনায় অজ্ঞাত ২৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার সকালে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অনেকেই ট্রলার নিয়ে নদীতে খোঁজ করেন স্বজনদের। এরই মধ্যে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। নদী ফায়ার স্টেশনের ডুবুরি টিম এখানে সকাল থেকে আমরা পানির নিচে উদ্ধার কাজ চালাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিকটিমের সন্ধান পাইনি। শীত এবং পানি গভীরতার কারণে ডেড বডি ভাসে উঠতে সময় লাগতেছে। প্রচন্ড স্রোত, যদি পানিতে কেউ ডুবে থাকে আগামীকালকে সেই ডেড বডি পাওয়ার আশা করি। বরগুনা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখা হয়েছে আগুনে পুড়ে যাওয়াদের ছবি। সেই ছবির সঙ্গে প্রিয়জনের ছবি মিলিয়ে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন স্বজনরা। এদিকে বরগুনায় সার্কিট হাউস মাঠে ৩২ জনের জানাজা সম্পন্ন হয়েছে, আর শনাক্ত না হওয়া ২৭ জনের DNA নমুনা রেখে সরকারি ব্যবস্থাপনায় দাফন করা হয়। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তার নুরুল আলমের নেতৃত্বে ৭ সদস্যের মেডিকেল টিম চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ৮১ জন রোগী। অবস্থার উন্নতি হওয়ায় ১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ১৯ জনকে পাঠানো হয়েছে ঢাকায়। মায়ের আর পাইনি, হারাই গেছে। তখন ভাই জানালা দিয়ে লাভ দিছে, আমি আবার কিছুক্ষণ পর আমিও ছাপাই পড়ছি। লাভ দিয়ে পড়ছে, ওই মেরুদণ্ডে ভাইয়ে ব্যথা করে। এখানে চিকিৎসারত ৪৬ জন বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানান মেডিকেল টিম প্রধান। ম্যাক্সিমাম রোগীগুলো ড্রেসিং এর মাধ্যমে ভালো হওয়ার কথা। ড্রেসিং এর মাধ্যমে চিকিৎসা হয়ে যাবে, 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। আর কিছু রোগী আছে যেগুলোকে আমরা অন্য ডিপার্টমেন্টে, বিশেষ করে অর্থোপেডিক্স এবং সার্জারি ডিপার্টমেন্টে আমরা রেফার করব। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী MV অভিযান নামে লঞ্চটিতে আগুন লেগে ৩৯ জন দগ্ধ হয়ে মারা যায়। এখনও নিখোঁজ অর্ধ শতাধিক। সমর ইসলাম, ২১ টেলিভিশন। চারপাশে স্বজন হারানোর আহাজারি, কে দেবে কাকে সান্ত্বনা? নদীর পাড় থেকে হাসপাতালের সামনে ভিড় করে আছেন স্বজনরা। বরগুনা, বরিশাল ও ঝালকাঠি প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। কারো মা নিখোঁজ, কারো বাবা, কারো বা সন্তান গেছে হারিয়ে। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে কত প্রিয়জনকে। লামিয়া আক্তার শাপলা রাজধানীর একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মা, বোন এবং বোনের 2 শিশু সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সবাইকে হারিয়ে দিশেহারা তিনি। আমি বলতেছি, আঙ্কেল আমার একটু পারে নিয়ে যাবে। উনি বলতেছে
আমার সাথে আসো, আমি সাহস পাই না নদীতে লাফ দাও। মারে বলতেছি মা আমার হাত ধরো, মারে আর পাই নাই। শাপলার বাবা বশির আহমেদ জানান, স্ত্রীকে দাফন করতে পারলেও মেয়ে নাতনিদের সন্ধান পাননি এখনো। আমার ওয়াইফকে পাওয়া গেছে মৃত, আর মেয়েটা পাওয়া গেছে জীবিত, বাকি 3 জন নিখোঁজ। বরিশালে হাসপাতালে স্বজনদের খোঁজে ভিড় আছেই। ছবি হাতে খুঁজে চলেছেন প্রিয়জনদের, যদি বা পাওয়া যায়। জালকাঠি খোঁজ করছি, সকালে আবার এখন আই আমরা বরিশাল হাসপাতাল খুঁজতে আছি, কোথাও আমরা সন্ধান পাইতেছি না। শিশুকন্যা, ভাই বোন ও মা সহ পরিবারের 9 জনকে নিয়ে বরগুনায় বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলেন কালু। লঞ্চে আগুনের দুর্ঘটনায় হারিয়ে ফেলেন তাদের 5 জনকে। তখন আমি আবার ইঞ্জিনে দেখি মনে হয় ওনে থাকা যায় না, কে আমাদের আগুনের মতো। আগুনে দগ্ধ হয়ে পুড়ে গেছেন অনেকেই, চেনা যায় না প্রিয়জনের মুখ। আশা এখন ডিএনএ টেস্টে শনাক্তের। পুড়ে যাওয়া মরদেহখানি পরম মমতায় নিয়ে যেতে চান আপন ঠিকানায় অন্তিম শয়নে শায়িত করতে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এদিকে ঝালকাঠিতে লঞ্চে আগুনে আহতদের চিকিৎসা সহ সার্বিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে একথা জানান দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। লঞ্চে আগুন লেগে আজকে বেশ কিছু আমাদের ভাইরা জীবন হারিয়েছে, আত্মীয় স্বজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, সর্বোপরি সরকার দায়িত্ব নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও বিদেশ থেকে এদের চিকিৎসার ব্যাপারে এবং যারা মারা গেছে তাদের ভিতরে সহানুভূতি জানিয়েছেন। আল্লাহ তাদের যারা মারা গেছে তাদের বিদেহী আত্মা যেন শান্তি দেয় এবং যারা আহত আছে তারা যেন অতি দ্রুত তার এই আহত থেকে ভালো হয়ে ওঠে, সেটি কামনা করি। এদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি 15 জন শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শ্বাসনালী মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। আর এইখানে যারা আছে তাদের মধ্যে একজনের বেশি বার্ন, মোর দেন 40%, আর বাকিরা সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তো আমরা আমাদের মধ্যে 2 জন খুবই খারাপ, যাদেরকে কালকে হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। আর আমরা বাকিটুকু সব চেষ্টা করছি। আপনারা জানেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলছেন আমার সাথে, আজকে সকালেও উনি খোঁজখবর নিয়েছেন এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় যা করার জন্য নির্দেশ দিচ্ছেন। অভিযান 10 লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন মুহূর্তে কেন ছড়িয়ে পড়ল? প্রশ্নটি ঘুরে ফিরে আসছে বারবার। নজিরবিহীন এই আগুন লাগার ঘটনাকে রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা। যথেষ্ট অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং প্রশিক্ষিত কর্মী ছিল কিনা সে প্রশ্নটিও তুলছেন তারা। আবার এটি অন্তর্ঘাত কিনা তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সবকিছুর পর তদন্তের ওপরই ভরসা রাখতে চান তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আমি জানলে বইতাম না, আমি জানলে আইতাম না ভাই, আমি এত কিছু হারাবো ভাই, আমি জানলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর বিভীষিকাময় সে রাতের দুঃসহ স্মৃতি ভাবতেই তাড়া করছে অজানা ভয়। আঙ্কেল আমার একটু পারে নিয়ে যাবে, উনি বলতেছে আমার সাথে আসো, আমি সাহস পাই না নদীতে লাফ দাও। গভীর রাতে বিভোর ঘুম, চোখ খুলতেই চারিদিকে আগুনের লেলিহান শিখা, ঝলসে গেছে বহু তাজা প্রাণ। নদীতে যারা ঝাঁপ দিয়েছেন কেউ ফিরেছেন, আবার যারা ফিরতে পারেননি তাদের অপেক্ষায় সুগন্ধা পাড়ে স্বজনরা। কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই কিভাবে ছড়িয়ে পড়ল? কেন নেভানো গেল না ইঞ্জিন রুমের আগুন? সেই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে বারবার। তাদের পর্যাপ্ত পরিমাণে ট্রেনিংয়ের ঘাটতি রয়েছে। তাদেরকে যে রেগুলার বেসিসে ট্রেনিং দেওয়া হলে তারা নিরাপদভাবে নৌযান চালাতে পারবেন, সেই পরিমাণ ট্রেনিং তারা পান না। এটি কি শুধুই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? এরকম প্রশ্ন তুলছেন কেউ কেউ। বর্তমানে যে পরিমাণ জাহাজ আছে সেই পরিমাণ জাহাজের জন্য যথেষ্ট প্রশিক্ষিত লোক আছে কিনা এই ব্যাপারে আমার ডাউট আছে। প্রত্যেক জাহাজে প্রশিক্ষিত লোক যাতে এমপ্লয়মেন্ট দেওয়া হয় সেই ব্যবস্থা করা হোক। দাহ্য পদার্থ যেন জাহাজে ব্যবহৃত না হয়, যেমন প্লাস্টিক প্রোডাক্ট দিয়ে জাহাজের সৌন্দর্য বর্ধন যেন না করা হয়। তবে তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। মূলত দেখা যায় যে তারা অনেক সময় চালাতে চালাতে তাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে কিছু হবে না,
তো এই অবহেলাটা আছে কিনা সেটাই বের করবে তদন্ত কমিটি। যদি বের করে থাকে এবং আমরা দরকার হলে আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করব। কোনো কারণে যদি সার্টিফিকেট নেওয়ার পরে তারা ইকুইপমেন্টগুলো না ব্যবহার করে থাকে বা সরিয়ে নেয়, তাহলে তো এটা একটা বড় ধরনের অপরাধ। নৌপথকে নিরাপদ করতে নিয়মিত নজরদারি এবং প্রশিক্ষণের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বিশ্বের কল্যাণ, সমৃদ্ধি আর শান্তি কামনায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। বর্ণিল আয়োজনে মুখর রাজধানীর 5 তারকা হোটেলগুলো আর গির্জাগুলোতে হয় প্রার্থনা এবং অন্যান্য আচার অনুষ্ঠান। মিনালা দিবার রিপোর্ট। পৃথিবী যখন কলুষিত, হানাহানিতে জর্জরিত, মানুষ আসক্ত পাপে, ঠিক তখন আগমন ঘটে যীশু খ্রিস্টের। পাপ থেকে মানুষকে মুক্ত করতে পৃথিবীতে আসা তার। যিশুর জন্মোৎসবে অংশ নিতে গির্জাগুলোতে ভিড় করেন ভক্তরা। যে বিশ্ব করোনা মুক্তি হোক, এবং এটাই আমাদের আজকের প্রার্থনা। গির্জায় আসি, আমাদের প্রভু যীশু খ্রিস্ট জন্ম হয়েছে, তারপর এটা নিয়ে আমরা খুব আনন্দ করি। মহিমা আরাধনায় স্মরণ করা হয় যীশু খ্রিস্টকে। পাপ ও গ্লানি দূরে সরে প্রাণ ও প্রকৃতি যেন পূর্ণ হয় ভালোবাসা, সহভাগিতা এবং মানবিকতায় সেই প্রার্থনা যিশুর কাছে। এই দেশটা অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী একটা দেশ হয়ে উঠুক। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। প্রার্থনা শেষে উৎসবের বর্ণিল রং চারিদিকে। হিংসা বিদ্বেষকে দূরে ঠেলে ছোট বড় সবাই মেতে ওঠেন যিশুর জন্মোৎসবে। 24 ডিসেম্বর রাত 12:01 আমরা সবাই মিলে কেক কাটি। তারপর 25 ডিসেম্বর আমরা প্রত্যেকবার এখানে আসি, এখানে এসে খুব এনজয় করি। দিনটি উপলক্ষে রাজধানীর হোটেলগুলো সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, গুডিস হাউস, কিডস কার্নিভাল সহ নানা উপকরণে। ছোট বড় সকলের যেন আনন্দের সীমা নেই। প্রত্যেককে গিফট দেওয়া হয়, সেটিও একটি আনন্দের বিষয়। কেক কাটা, আজকের দিন হচ্ছে সান্টা ক্লজ আসে, তারপরে হচ্ছে গিফট দেয়। যিশুর দেখানো আলোর পথের মধ্যে দিয়ে গড়ে উঠবে শান্তিময় বিশ্ব। সেই প্রত্যয় হোক প্রতিটি প্রাণে, এমনই কামনা খ্রিস্ট ভক্তদের। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। মামলা জিতে 57 বছর পর বসতভিটা ফিরে পেলেন নবাবগঞ্জের লক্ষণ প্রামাণিক। তবে রায় দেখে যেতে পারেননি তিনি। রায়ের 3 মাস আগেই মারা যান লক্ষণ। আইনজীবীরা বলছেন, জমিজমা সংক্রান্ত বাটোয়ারা মামলা নিষ্পত্তির অন্যতম অন্তরায় সমন বা নোটিশ। এ অবস্থায় আইন সংশোধন করে মোবাইল SMS-এ সমন পাঠানোর পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকিরা আরজু। প্রায় দিনই ভোরে ঘুম থেকে উঠে বাবা লক্ষণ প্রামাণিককে পেত না সন্তানেরা। ভোরের আলো ফুটবার আগেই তাদের বাবা ঢাকায় যেতেন মামলার কাজে। ঘরে ফিরেও মায়ের সাথে মামলা আর অর্থ নিয়ে চলত ঝগড়া, বলছিলেন লক্ষণ প্রামাণিকের ছেলে চন্দন প্রামাণিক। ভাত কাপড় দিতে পারে না আমার বাবা এই মামলার পিছনে ঘুরে। লক্ষণের বাবা নিবারণ প্রামাণিক ছিলেন। যশোর যাওয়ার আগে 1950 সালে ঢাকার নবাবগঞ্জে ভাগ্নে গৌরচন্দ্র মণ্ডলকে 10 একরেরও বেশি সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে যান। 2 বছর ফিরে এসে সম্পত্তি আর ফেরত পাননি তিনি। সরকার পক্ষ যদি ভালোভাবে গুরুত্ব দিয়ে আমাকে সহায়তা করে, তাহলে আমি ওই জায়গায় বসবাস করতে পারবো। তারা আমাদের কাছে আবেদন করে 2018 সালের 9 এপ্রিল। তখন কমিটির সিদ্ধান্ত নেয় যে তাদেরকে আইন সহায়তা দেওয়ার জন্য। 1964 সালে নিম্ন আদালতে দায়ের করা হয় মামলা। 1983 সালে নিম্ন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। 1993 সালে মারা যান নিবারণ। পরে মামলাটি হাইকোর্ট আপিল বিভাগ হয়ে নিষ্পত্তি হতে লাগে 22 বছর। এরই মাঝে মারা যান লক্ষণ প্রামাণিক। তারও 4-5 বছর আগে মারা যান মামলার বিবাদী আব্দুল জলিল। এ বছরের 13ই ডিসেম্বর লক্ষণ প্রামাণিককে বসতভিটা ফিরিয়ে দিতে রায় দেন হাইকোর্ট। ওনার পর একটু খুশি হয়েছে আমার মা আর কি, যে এত বছর পর মামলা জিতছে। আমাকে বলছে যে তোর বাবাই তো আর দেখে যাওয়া পারলো না, মামলাটা রায় হলো। যেহেতু ওনারা এখন পজিশনে থাকে না বা থাকতে পারে না, সুতরাং আদালতে ওনারা গিয়ে দরখাস্ত দেবে, তখন পুলিশ নিয়োগ হবে। পুলিশ গিয়ে সরজমিনে ওনাদেরকে দখল বুঝিয়ে দেবে। লক্ষণ প্রামাণিকের মতো মামলার দীর্ঘসূত্রিতায় জর্জরিত অনেক বিচার প্রার্থী। দেওয়ানি মামলায় সব পক্ষকে চিঠি দিয়ে সমন পাঠাতে অনেক সময় লাগে।
এ মামলা জট কমাতে আইন সংশোধনের পরামর্শ আইনজীবীদের। নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে মামলার দীর্ঘসূত্রিতার অন্যতম একটা কারণ সমন এবং নোটিশ। আইনজীবীরা বলছেন ১৫০ বছর আগের সাক্ষ্য আইন সংস্কার করে ডিজিটাল সাক্ষ্যগ্রহণ যুক্তকরণ ও দেওয়ানি মামলায় নোটিশ বা সমনের পরিবর্তে মোবাইলে মেসেজ অপশন চালু করলেই কমতে পারে মামলার দীর্ঘসূত্রিতা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের ৫০। কৃষি নির্ভর বাংলাদেশের কৃষি এখন ডিজিটাল। লাঙল ঠেলা কৃষকের ঘটেছে রূপান্তর। এক ফসলি জমিতে হচ্ছে ৩ ফসল। বিজয়ের ৫০ বছরে পরিবর্তিত কৃষি আর কৃষকের গল্প উঠে এসেছে মফিউর রহমানের প্রতিবেদনে। ৭১-এ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা দেশ ক্রমশ জেগে ওঠে ১৯৭২ থেকে। আধুনিক যন্ত্র তো দূরের কথা, বহু কৃষকের ছিলই না হালের বলদ। অতঃপর জাতির পিতার কৃষক বাঁচাও বাজেটের সূত্র ধরে জাগতে থাকে বাংলার কৃষক। ১৯৭১-৭২ সালে মাথাপিছু জমির পরিমাণ ছিল ২৮%। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১০%। ৭.৫ কোটি মানুষ বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটিতে। এরপরও খাদ্যের ঘাটতি নেই। সমস্যা উতরে তৈরি হয়েছে বহুমুখী সম্ভাবনা। ধান উৎপাদনে বিশ্বে ৩য় অবস্থানে এখন বাংলাদেশ, মাছে ৪র্থ, ইলিশ উৎপাদনে ১ম আর গরু ছাগল উৎপাদনে ২য়। ফল, সবজি, গম, ভুট্টা সহ অন্যান্য পণ্য উৎপাদনেও দৃশ্যমান অগ্রগতি ঘটেছে এদেশে। আমরা ৭৩ সালে মাথাপিছু ১৪০ কেজি আমরা চাল উৎপাদন করতাম, সেটা এখন ২৪০ কেজি হয়ে গেছে। প্রযুক্তি এবং ইনোভেশনটাকে এইভাবে ব্যবহার করেছে এবং সেই জন্য কৃষি আমাদেরকে এতটা রক্ষা কবচ হিসেবে যাচ্ছে। এটি একটা অসাধারণ, আমি বলবো যে, উন্নয়ন। কৃষি অর্থনীতি বোদ্ধারা বলছেন, বিনামূল্যের সার, বীজ আর ডিজেলে ভর্তুকি দিয়েছে সরকার। বিতরণে স্বচ্ছতা আর মাঠ কর্মকর্তাদের সচেতনতা বাড়লে সোনার ফসলে ভরবে দেশের গোলা। আমাদের রাস্তাঘাটের উন্নতির হবার কারণে, আমাদের উন্নত বীজ যাবার কারণে, সেচের উন্নতি হবার কারণে গ্রামের মানুষের আয় রোজগার কিন্তু বাড়ছে। প্রবাসী আয় গ্রামে যাচ্ছে, কৃষি ঋণ গ্রামে যাচ্ছে। সব মিলিয়েই কিন্তু আজকের এই পরিবর্তন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, বাংলাদেশে প্রতি বছর সবজি উৎপাদন হচ্ছে ১,৬২,০০,০০০ টন। দেশের ১,৩০,০০,০০০ পরিবার প্রতি বছর ১,৫,০০,০০০ হেক্টর জমিতে ধান চাষ করছে। আজকে কৃষি আমাদেরকে খাদ্য সরবরাহ দিয়েছে, আমরা না খেয়ে থাকি না। আমরা কিন্তু কোন বিদেশি মডেল ফলো করিনি, এটা আমাদের নিজস্ব মডেল। বঙ্গবন্ধু বলেছিলেন যে, আমি আমার মতো করে আমাদের দেশটাকে গড়তে চাই। গেল ১.৫ দশকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা। কৃষক জেনেছে ডিজিটাল পদ্ধতি, রূপান্তর এসেছে মাঠ গবেষণায়। সব মিলে উচ্চ ফলনশীল ফসল উৎপাদনে উদাহরণ হতে যাচ্ছে বাংলাদেশ। এরপরও অপরাপর দেশের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশের কৃষি ও কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের একটি বিশাল অংশ এখনও যুক্ত হতে পারেনি মাঠের কৃষকের সঙ্গে, যে কারণে টেকসই গ্রামীণ অর্থনীতির ভিত্তি গড়তে এ এক বিশাল বাধাও বটে। সুতরাং কৃষক আর কৃষি কর্মকর্তাদের পারস্পরিক সুসম্পর্ক নিবিড় হলে ভবিষ্যৎ কৃষি হবে আরও টেকসই আর কাঙ্ক্ষিত। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুবর্ণ জয়ন্তীর শপথ অনুষ্ঠানে বানান ভুল অনাকাঙ্ক্ষিত, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি ঘোষণা। অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্য বাড়ে, সিন্ডিকেটের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। মুজিব বর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শপথ অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছে উদযাপন কমিটি।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন নিয়ে বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম একথা জানান। এ সময় তিনি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচি ঘোষণা করেন। 10 জানুয়ারি বেলা 12টায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাবেন। একই দিন বিকেলে জাতীয় কমিটির উদ্যোগে হবে আলোচনা সভা। 11 ও 12 জানুয়ারি আওয়ামী লীগ আয়োজন করবে আলোচনা সভার। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে 13 থেকে 17 জানুয়ারি পর্যন্ত 64 জেলার অংশগ্রহণে লোকজ সংস্কৃতি মেলা হবে। আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেই কিছু অসাধু ব্যবসায়ের কারণে দেশেও মূল্য বেড়ে যায়। এসব সিন্ডিকেটের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গাজীপুরের কাপাসিয়ায় পৌষ মেলায় যোগ দিয়ে মন্ত্রী আরও বলেন, দেশে পেঁয়াজ শেষ হলে বিদেশের উপর নির্ভর করতে হয়। প্রতি বছর দেশে 24 লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে, তাই বিদেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন বাংলাদেশেও দাম বেড়ে যায়। তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে বাড়ে তখন আমাদের দেশেও সেটা বাড়ে। দ্বিতীয়ত যেমন ডালের দাম সেটাও যখন বাড়ে তখন আমাদের দেশেও বাড়ে। চিনির দাম যখন বাড়ে তখন আমাদের দেশে বাড়ে। এগুলো ইম্পোর্টের উপর নির্ভরশীল। আমরা যেটা করি সেটা হলো এই সাধারণ মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য আমরা টিসিবির মাধ্যমে সারা দেশে সাশ্রয়ী দামে আমরা ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি। যারা বিদেশ থেকে পয়সা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের রুখে দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জুম বাংলাদেশ আয়োজিত সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আইজিপি। এ সময় তিনি আরও বলেন, দেশের মধ্যে যারা পরগাছা আছে তাদের চিহ্নিত করতে হবে। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ এখন সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে নিতে সামর্থ্যবানদের এগিয়ে আসারও আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক। এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জড়া করেন, দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন, দেশের উন্নয়নকে অগ্রগতিকে পিছন থেকে খামচে ধরতে চান, এদেরকেও বোধহয় সময় এসছে এখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসার জন্য। কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ মামলায় গ্রেফতার জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটনকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ জানায়, ধর্ষণ মামলার তদন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। ঘটনায় শনাক্ত মূল আসামি আশিক, বাবু ও জয় সহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে ধর্ষিতা নারী পর্যটকের জবানবন্দি নিয়েছে আদালত। গত 22 ডিসেম্বর রাতে স্বামী সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এই পর্যটক। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠছে বিসিক শিল্প পার্ক। এখানে থাকবে 570টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান আর কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের আশা করছেন স্থানীয়রা। এদিকে আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে 400 একর জায়গায় গড়ে উঠছে বিসিক শিল্প পার্ক। মাটি ভরাট শেষে সীমানা প্রাচীর, প্রশাসনিক ভবন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষের পথে। চলছে ড্রেন নির্মাণ কাজ। পার্কের 487টি প্লটে গড়ে উঠছে 570টি শিল্প প্রতিষ্ঠান। এই প্রকল্পে সড়ক, রেল এবং নৌপথের সরাসরি যোগাযোগ থাকায় ব্যাপক সম্ভাবনা দেখছেন এলাকাবাসী। নদী বন্দর চালু হবে, আসাম ক্যালকাটা স্টিমার সার্ভিস চালু হবে, আজকে গাইড বাঁধ হবে, সড়ক পথ, রেলপথ। আজকে যদি আমরা মনে করি এই সিরাজগঞ্জের মানুষ অন্য কোথাও যায়, তাদের চাকরির ধান্দা করতে হবে না, এখানেই তারা তাদের কর্ম ফিরে পাবে। এই অঞ্চলটি চলন বিল অধ্যুষিত হওয়ায় কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার দাবি ব্যবসায়ী নেতাদের। এখানে কাঁচামাল যেহেতু তৈরি আছে, শস্য ভাণ্ডার হিসেবে বগুড়া এবং সিরাজগঞ্জ খ্যাত আছে, কাজে আমরা এখানে কৃষকের উৎপাদিত ফসলগুলি আমরা যদি বাইরে পাঠাতে পারি তাহলে এখান থেকে একটা রেমিটেন্স এবং রপ্তানি আমরা একটা খাত আমরা ভালো সৃষ্টি করতে পারবো। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানালেন প্রকল্প পরিচালক। 719 কোটি টাকার একটা প্রকল্প ব্যয় আছে। এখানে আমাদের অনেকগুলো কাজ চলছে এবং এটা আগামী জুন সমাপ্ত প্রকল্প। আমরা ইনশাল্লাহ এই জুনের মধ্যেই শেষ করে দেব।
সম্প্রতি বিসিক শিল্প পার্ক পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন শিল্প সচিব। অলরেডি আমরা 40 একরের জন্য একটা আবেদন পেয়েছি, সেখানে 3টা প্রতিষ্ঠান আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবে। তারপরে আমরা যেগুলো বরাদ্দ দিব আমরা আশা করছি যে 2 লক্ষ লোকের কর্মসংস্থান এখান থেকে হবে এবং এটা আমরা জুন 2022-এর মধ্যে শেষ করার পরিকল্পনা আছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 719 কোটি টাকা। এটি বাস্তবায়ন হলে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, কর্মসংস্থানের সুযোগ হবে কয়েক লাখ মানুষের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন হারুনুর রশিদ। দেশকে শত্রুমুক্ত করতে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নেন। রণক্ষেত্রে সাহসিকতার জন্য বীর প্রতীকে ভূষিত হন এই মুক্তিযোদ্ধা। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন মানিক শিকদার। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে 1970 সালে কমিশন পেয়েছিলাম। কমিশনের পরে আমার প্রথম পোস্টিংটা হয়েছিল 4th ব্যাটালিয়ন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 1971-এর 27শে মার্চ সকাল 8:30 ঘটিকায় আমরা বিদ্রোহ করি। আমার প্রাথমিক যুদ্ধটা ব্রাহ্মণবাড়িয়াতেই ছিল। সেখান থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে দক্ষিণে গঙ্গাসাগর বলে একটা জায়গা আছে, সেই গঙ্গাসাগর আর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় উজানিশ্বর ব্রিজ, এটা মোটামুটি একই লাইন, ওই লাইনে প্রতিরক্ষা নেওয়ার জন্য আমরা 13 তারিখ রাত্রে ব্রাহ্মণবাড়িয়া থেকে সম্মুখের দিকে অগ্রসর হয়ে 14 তারিখ সকালে আমরা গঙ্গাসাগর এলাকায় পৌঁছি। তো 14 তারিখ, 15 তারিখ, 16, 17 এই 4 দিন থাকার পরে 18 তারিখে আমরা উইথড্র শুরু করি। সিপাহী মোহাম্মদ মোস্তফা তো প্রত্যাহার করার সময় ওর দল যখন চলে আসে তখন ও প্রত্যাহার করবে না। তো নোয়াবাদী গ্রাম দিক থেকে যখন আক্রমণটা আসতেছে তখন সে বুঝতে পারলো এই আক্রমণ ঠেকাতে গেলে ওই মেশিন গানটা প্রয়োজন এবং ওটা উইথড্র করে গেলে বাকি সৈন্য সংখ্যা আছে তারা উইথড্র করতে পারবে না। তো সে বলে যে আমি যাব না, তোমরা চলে যাও। সে অনর্গল গুলি করে যাচ্ছে এবং যার কারণে পাকিস্তানিদের আক্রমণটা প্রায় 30 থেকে 40 মিনিট বিলম্বিত হয়েছিল। ওই বিলম্বের কারণে বাকি যে সৈন্য সংখ্যা আমরা নিরাপদে আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে পারি এবং পাকিস্তানিরা একটা স্পেশাল স্কোয়াড দিয়ে এই মোস্তফাকে ধ্বংস করে। তো পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মোস্তফাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। নভেম্বরের শেষের দিকে যখন ভারতীয় সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করা শুরু করলো তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশমাতৃকা শীঘ্রই শত্রুমুক্ত হবে। 71-এ যুদ্ধকালীন গান আর কবিতা ছিল কালোত্তীর্ণ। পরবর্তী সময়ে শিল্প সাহিত্যে মুক্তিযুদ্ধ এলেও তা উতরাতে পারেনি আগুন দিনের বিপ্লব গাঁথাকে। মুশফিকা নাজনীনের রিপোর্ট। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কিংবা লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, অথবা স্বাধীন স্বাধীন দিকে দিকে, বা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, নয়তো একটি কবিতা লেখা হবে। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অগ্নিঝরা দিনে এমন সব সৃষ্টি প্রেরণা জোগাতো মুক্তিকামী মানুষকে জহির রায়হানের বরফগলা নদী, কিংবা মুনির চৌধুরীর কবর, আব্দুল আল মামুনের সুবচন নির্বাসনে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় আজও কিংবদন্তি। ওরা 11 জন আলোর মিছিল, জীবন থেকে নেয়া, হাঙ্গর নদী গ্রেনেডের মতো কালজয়ী সিনেমা হয়েছিল মুক্তিযুদ্ধের পটভূমিতে। স্বাধীন দেশে হুমায়ুন আহমেদ রচনা করেছেন আগুনের পরশমণি, শ্যামল ছায়া। সম্প্রতি তৌকিরের জয়যাত্রা, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলায় উঠে আসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। অতঃপর অসংখ্য নাটক, সিনেমা, গান, কবিতা রচিত হলেও তাতে প্রকট হয়নি জনজাগরণ। কিন্তু কেন? নাট্যজন মামুনুর রশিদ বলেন, সংখ্যায় অনেক হলেও মান বিবেচনায় অনেক রচনায় প্রশ্নবিদ্ধ। একটি নাটক হয়, রাজনৈতিক কর্মীরা এই নাটকটা নিয়ে আলোচনা করেন, ব্যাখ্যা করেন এবং নাটকটি
কতটা মানে সামাজিক ক্রিয়ার সাথে যুক্ত হলো সেটা নিয়ে নানান ধরনের ভাবনার জন্ম দেন। এটা আমাদের দেশে হয়নি। জয় বাংলা বাংলার জয় রচয়িতা গাজী মাজহারুল আনোয়ারের মতে মুক্তিযুদ্ধের গান রচনা থেমে নেই, কিন্তু তাতে গভীরতা কম। হাজার হাজার গান মুক্তিযুদ্ধে আমি লিখেছি, একটা গানও আমার পকেটে নেই, কাগজে এসে গেছে, আপনাদেরকে পড়ার সুযোগ দিয়েছে, শোনার সুযোগ দিয়েছে। অর্থাৎ প্রাপ্তিটা সার্বজনীন। সার্বজনীন প্রাপ্তি মনে করে আমি এই দলের, আপনি ওই দলের, এই কথাটা ভাবলে সংকীর্ণতা এসে যায়। সাম্প্রতিক মুক্তিযুদ্ধে যেসব গান কবিতা রচিত হয়েছে তাতে আছে চটুলতা আর পাশ্চাত্যের অনুকরণ। অভিমত কবি অসীম সাহার। আমার চেতনার অভ্যন্তরে যদি আমি সংস্কৃতির বীজ বপন করতে না পারি তাহলে কোনো অবস্থাতেই চেতনার বিপ্লব সম্পন্ন হবে না। যখন এই আন্দোলনটা চেতনার মধ্যে গিয়ে বিস্ফোরিত হয়, বিকশিত হয়, তখন কিন্তু চেতনার জায়গাটা শানিত হয়। শিল্পী তিমির নন্দীর ভাষ্য, বাণিজ্যিক নয়, দেশপ্রেমের চর্চা বাড়ানো দরকার। নতুন গান যে হচ্ছে না তা কিন্তু নয়, নতুন মাঝে কিন্তু অনেক গান হচ্ছে, যেমন আলাউদ্দিন আলীর সুরে বা বুলবুল ভাইয়ের সুরে। কিন্তু আমি যদি শুধু বাণিজ্যিক চিন্তা ভাবনা করে যদি শুধু আধুনিক গানই করি, তাহলে তো আমরা মানে বলবো যে আমি পার্সোনাল লাভের কথা চিন্তা করে করছি। আমরা দেশপ্রেম একেবারেই শূন্য এখানে। সংকীর্ণতা ভুলে মুক্ত বুদ্ধির চর্চায় জোর দেন বোদ্ধারা। বলেন, সতর্ক থেকে বুদ্ধির মুক্তি আন্দোলনে নতুন বীজ বোনার সময় এসেছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মহামারীকালে আরও একটি বড়দিন উদযাপন, দরিদ্রদের প্রতি নজর দিতে পোপ ফ্রান্সিসের আহ্বান। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 21 পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রিয়াজউদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি ও দ্য ফাইন্যান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক ছিলেন। কাল দুপুরে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। গেল 11 ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। নানা আয়োজনে রাজধানীর মাতোয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে পুনর্মিলনীর আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাতোয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাসিনা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পুনর্মিলনীতে মাতোয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ের 1983 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারের উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ মিলনায়তনে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এই মন্তব্য করেন কমিশনের চেয়ারম্যান ডক্টর শিবলি রুবাইয়াতুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মাসুদুর রহমান ও পুঁজিবাজার বিশ্লেষক ফারুক হোসেন। সম্মেলনে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসএমই খাতের উন্নয়ন ছাড়া পুঁজিবাজার তথা দেশের উন্নয়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেন বক্তারা। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ির ব্র্যান্ড জিপ। ব্র্যান্ডের বাংলাদেশি পরিবেশক হিসেবে রয়েছে আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টলিডো মোটরস। রাজধানীর উত্তরায় জমকালো অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন এবং ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি জিপ ক্রয় করলে ক্রেতারা পাবেন 50,000 টাকা পর্যন্ত ছাড় অথবা 3 বছর পর্যন্ত ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি। বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ৩২-১৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বর্ডার গার্ড বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১০ গোল করেন তাজু ইসলাম। আর নারী বিভাগের ফাইনালে জামালপুর স্পোর্টস একাডেমির বিপক্ষে ৩৫-১৬ গোলে জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সর্বোচ্চ ৮ গোল করেন আসিয়া। এবারের আয়োজন বিজয় চিহ্ন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে স্বাধীন হয়েছে বাংলাদেশ। যুদ্ধকালীন সময়ের অসংখ্য স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে দেশ জুড়ে। তেমনি কিছু স্মৃতি সংরক্ষণ করে রাখা হয়েছে টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ জাদুঘরে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় সেই সব বিজয় চিহ্ন নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল রিপোর্ট। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঝালকাঠিতে লঞ্চে আগুনে নিহত অজ্ঞাত ২৭ জনের দাফন, নিখোঁজদের সন্ধানে অপেক্ষায় স্বজনরা। অভিযান ১০-এর অগ্নিকাণ্ড রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা, সঠিক তদন্তে কারণ উদ্ঘাটনের তাগিদ। উৎসব আনন্দে বড়দিন উদযাপন, সম্প্রীতি ও সত্য সুন্দরের বার্তায় বিশ্ব শান্তির প্রার্থনা। সম্পত্তি বাটোয়ারা মামলা নিষ্পত্তির অন্যতম অন্তরায় সমন জারির পদ্ধতি, SMS পাঠানোর পরামর্শ। ৫০ বছরে কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, এক ফসলি জমিতে ৩ ফসল চাষ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।